সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা আইসিটি ঢাকা বোর্ড 2024টা সমাধান করব অনেক সুন্দরভাবে, এবং আশা করা যায় যে এই বোর্ড প্রশ্নগুলো যদি সুন্দরভাবে তোমরা সমাধান করো, এখানে সমাধান সহ দেওয়া আছে। তো আমি সেগুলো তোমাদেরকে পড়ে শোনাবো। জাস্ট তোমরা যদি কয়টা 2024 সালের বোর্ডগুলোই করো, এমসিকিউ কিন্তু ফুল কমান পাবা, সে যে বোর্ডই হোক না কেন। কারণ আইসিটির ক্ষেত্রে বেশি কোনো মানে যে কিছু কিছু প্রবলেম আছে ওইগুলো বেশিরভাগ বেশি সময় আসে। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে একটা কথা বলে রাখি, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেষে লাইক দিবা এবং সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? চলো শুরু করি। ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই। তো প্রথমে দেখো HTML কোড। এখানে আমাদের যে কোডটা দেওয়া আছে তোমাদেরকে এটা বুঝতে হবে যে এখানে তোমার প্যারাগ্রাফ ট্যাগ দেওয়া আছে, তারপরে আছে। তো এখানে সুব ট্যাগের ভিতরে 2 আছে। তো এখানে এর জন্য আমরা এটা কি করছি, এটা আমরা স্কোয়ার করেছি, এবং তারপরে সাব ট্যাগ আছে, সেই জন্য সাব ট্যাগের জন্য নিচে B2 হয়েছে, ঠিক আছে? এটা আশা করি তোমরা বুঝছো। এখানে দেখো সমাধানটা লেখা আছে, তোমরা যদি বুঝতে না পারো তো এখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, তারপরে যে 2 নাম্বারটা আছে ইনক্লুড studio.com, এটা হচ্ছে তোমার .h, এটা হচ্ছে তোমাদের প্রোগ্রামিংয়ের ভিতরে। তো এখানে প্রোগ্রামিং আসলে কতবার হবে? এটা 5 বার হবে, কেননা এখানে i = অন এবং এটা 6 পর্যন্ত যাবে সর্বোচ্চ। তাহলে 2 3 4 5 6, তো এইটা হচ্ছে 1 করে বাড়বে, তাহলে কি 5টা তোমরা এখানে পাচ্ছ। তো এই জন্য এখানে HTML প্রদর্শিত হবে কতবার? 5 বার। ওকে, তো এখানে দেখো সমাধানটা দেওয়া আছে, দেখে নাও। তারপর এটা দেখো, এখানেও একটা প্রোগ্রামিং দেওয়া আছে। প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে, এখানে কী কী অপারেটর আসলে ব্যবহৃত হচ্ছে এটা তোমাদেরকে জানতে বলেছে। তো দেখো এখানে যোগ বিয়োগ গুণ ভাগ আছে, তার মানে এটা অ্যারিথমেটিক হবে অবশ্যই, কিন্তু লজিক্যাল এখানে কিন্তু কোনো কাজ নাই, লজিক্যাল ফাংশনের কোনো কাজ হয়নি, এই জন্য লজিক্যাল হবে না, এবং এটা রিলেশনাল হবে। তো দেখো এখানে 1 আর 3, এখানে কেন এখানে লেখা আছে যে অ্যারিথমেটিক অপারেটর i = i প্লাস অন, তার মানে 1 করে বাড়বে, এর জন্য প্লাস অপারেটরটি যেহেতু একটি অ্যারিথমেটিক অপারেটর, তাহলে আমরা এটাকে অ্যারিথমেটিক অপারেটর বলতে পারি। তারপর রিলেশনাল অপারেটর, i এখান থেকে 6-এর মানে 6-এর নিচে আর কি, 6 সমান বা 6-এর নিচে, এখানে এই অপারেটরটি একটি রিলেশনাল অপারেটর। তো বুঝতে পারছো, এটা কিন্তু রিলেশনাল অপারেটর, মানে সম্পর্ক তৈরি করে। এবং তারপরে যে অপারেটরটি, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর, যে দুইটা সমান সমান দেওয়া, কিন্তু লজিক্যাল অপারেটর এখানে ব্যবহৃত হয়নি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যান্ড চিহ্ন, এবং তারপর সমান্তরাল একটা চিহ্ন আছে, এবং অথবা হচ্ছে বিস্ময়কর চিহ্ন। তো এই চিহ্নগুলো যদি থাকে তাহলে সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর, আর না থাকলে আমরা সেটাকে বলবো না। তাই এখানে দুটো উত্তর আসছে, অ্যারিথমেটিক এবং রিলেশনাল। তারপর স্থায়ী মেমোরি কি? দেখো এখানে স্থায়ী মেমোরির ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে র্যামের পুনরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, কিন্তু এখানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি স্থায়ী মেমোরি নয়। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যামে সবসময় অস্থায়ী, এবং এখানে তথ্যগুলো রাখলে কম্পিউটার বন্ধ করলে মুছে যায়, এজন্য এটা অস্থায়ী। কিন্তু রোম কিন্তু স্থায়ী, রোম থাকলে আবার এটা 3টা হতো, ঠিক আছে? তো এখানে হার্ড ডিস্ক এবং ডিভিডি এই দুইটাতে সংরক্ষিত থাকে স্থায়ী মেমোরি, অর্থাৎ কম্পিউটার বন্ধ করলেও এটা মানে স্থায়ী থাকে, পরবর্তীতে আবার অন করলে দেখা যায়। তো এটা হচ্ছে স্থায়ী মেমোরি আর কি, হার্ড ডিস্ক এবং ডিভিডি মনে রাখবে, এবং রোম, যদি রোম থাকতো তাহলে হতো, এখানে র্যাম আছে এজন্য হয়নি। রোমের পুনরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। তো দেখো এটা নন ভোলাটাইল বা স্থায়ী মেমোরি, অর্থাৎ ভুলে যায়। কম্পিউটার বন্ধ করার পরেও যেসব মেমোরিতে তথ্য সংরক্ষিত থাকে তা হচ্ছে নন ভোলাটাইল, মানে ভোলাটাইল মেমোরি, মানে কম্পিউটার যেগুলোতে সংরক্ষিত থাকে আর কি। তো সেটা হচ্ছে স্থায়ী মেমোরি। তা হার্ড ডিস্ক, রোম এগুলো হচ্ছে স্থায়ী মেমোরি, ডিভিডি, ইউএসবি ড্রাইভ। আচ্ছা, বুঝতে পারছো? তারপর ডাটা টাইপ, ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? ডাটা টাইপের ক্ষেত্রে %if, এটা হচ্ছে তোমাদের ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার। বুঝতে পারছো? দেখো এখানে ডাটা টাইপ লেখা আছে CHAR, অর্থাৎ ক্যারেক্টার, ওখানে যদি এমন কিছু থাকে তাহলে তখন %c ব্যবহার করবা ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে। তারপর ইন্ট থাকলে %d হিসেবে ব্যবহার করবা, %d ব্যবহার করবা, এবং ফ্লট থাকলে %f, কারণ f হচ্ছে বড় হাতের, মানে ফ্লট থেকে ফুল হাতের প্রথম অক্ষর হচ্ছে f। বুঝতে পারছো? তারপর ডাবল হচ্ছে %if, এটা মাথায় রাখবা, ফ্লট থাকলে %f বা ডাবল থাকলে %if। এখানে i হচ্ছে ছোট হাতের এবং f হবে মানে ইংরাজি এল অক্ষর, ছোট হাতের ইংরাজি এল অক্ষরের মধ্যে হবে। এখানে i হচ্ছে ছোট হাতের ইংরাজি এল অক্ষর, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, তারপর দেখো প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহৃত হয়? তো এটা আমরা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে আসলে দেখো প্রথমে জেনে নিই, ডিম্বাকার চিহ্ন থাকে শুরু এবং শেষের দিকে। তোমরা অবশ্যই জানো যে গোল আকৃতির ডিম্বাকার চিহ্ন থাকে, সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ওয়েট করো। তো দেখো যখন আমরা ডিম্বাকার চিহ্ন বলতে এমন চিহ্ন থাকে, এটা হচ্ছে ডিম্বাকার। তারপরে তোমাদের সামান্তরিক চিহ্ন থাকে, তোমরা জানো এমন ধরনের, এটা হচ্ছে সামান্তরিক চিহ্ন। তো এই সামান্তরিক চিহ্ন থাকলে এটা হচ্ছে ইনপুট থাকে এর ভিতরে, অর্থাৎ ইনপুট আমরা যেটা ধরে থাকি। তারপরে তোমাদের যেটা ত্রিভুজ চিহ্ন থাকে, এমন ধরনের থাকে দেখবা, এটা তোমরা আসলে দেখে থাকবা, বা এমন ধরনের
আরেক ধরনের থাকে। তো এটা শর্ত বা কন্ডিশনের ক্ষেত্রে যেমন এইটা, এই যে ত্রিভুজ বলতে এমনটা বোঝানো হয়েছে আর কি। তো যাই হোক, তারপরে তোমাদের যেটা হবে ত্রিভুজ আয়তাকার চিহ্ন, এটা হচ্ছে প্রক্রিয়াকরণের ক্ষেত্রে আয়তাকার এই যে এমন চিহ্ন থাকে, এটা মাঝখানের দিকে থাকে, এটা আয়তাকার চিহ্ন। তো এটা হচ্ছে প্রক্রিয়াকরণ, ঠিক আছে। আচ্ছা, যাও তারপরে দেখো এই এ যে দুই পাশে দুইটা দাগ আছে তোমরা দেখতে পাচ্ছ আশা করা যায়। আমি একটু তোমাদের চিহ্নিত করে দেখাই। এই যে এই চিহ্নটা ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট কি, এখানে অ্যাট্রিবিউট ব্যবহৃত হচ্ছে এইচ রে এবং টার্গেট। ব্ল্যাঙ্ক কিন্তু ট্যাগ এখানে ব্যবহৃত হয়নি, তো এখানে লেখা আছে দেখো টার্গেট অ্যাট্রিবিউট কখন ব্যবহৃত হয়। লিঙ্ক করা ডকুমেন্টটি কোথায় ওপেন হবে সেটি নির্ধারণে টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়। যেমন নিচের কোডটি দেখুন, এখানে টার্গেট সমান সমান যে এটা নিচের চিহ্ন তোমার ব্ল্যাঙ্ক লেখা হয়েছে, যার ফলে লিঙ্কের অ্যাড্রেসটি নতুন একটি পেজ খুলবে। তো এই লিঙ্কের অ্যাড্রেস যখন ব্যবহার করা হয় তখন এই টার্গেট অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয়। বুঝতে পারছো আশা করা যায়। তো এখানে এইচএফ এবং টার্গেট হবে, ব্ল্যাঙ্ক হবে না। এখানে সব রোলস লেখা আছে, তোমরা একটু পড়েও নিতে পারো। কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা? প্রোলগ। প্রোলগ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে, এটা অবশ্যই মুখস্থ রাখবা। তো এখানে এই লাইনগুলো তোমাদের ইম্পর্টেন্ট। কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে প্রথম লজিক প্রোগ্রামিং ভাষা হিসেবে প্রোলগ প্রোগ্রামিং ইন লজিক পরিচিত। প্রোলগ ভাষাটি 1970-এর দশকে আলেন কেলমার এবং রবার্ট কোয়েলেস্কি দ্বারা বিকশিত হয়েছিল। প্রোলগ প্রধানত প্রতীকী যুক্তি ও লজিক্যাল ইনফারেন্সের ভিত্তিতে কাজ করে এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো হলো সি আর সি প্লাস প্লাস, জাভা, ম্যাটল্যাব, পাইথন, শ্যাডোলো, লিস্প এবং সিএলআইএসপি আর ইত্যাদি। বুঝতে পারছো। তারপর দেখো কোনটি মলিকুলার মেডিসিন তৈরি প্রযুক্তি? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা মলিকুলার মেডিসিন তৈরি করতে পারি, এজন্য এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং উত্তর হবে। তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখানে দেখো মলিকুলার লেভেলের চিকিৎসা প্রদান সম্ভব হয়, যেমন জেন থেরাপি, হরমোন উৎপাদন, টিস্যু রিজেনারেশন, এগুলো সব ক্ষেত্রে মলিকুলার লেভেলে চিকিৎসা প্রদান করা যায়। কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয়? তৃতীয় প্রজন্মের ক্ষেত্রে মোবাইল ফোনে মোবাইলে ভিডিও কলের শুরু হয় তৃতীয় প্রজন্মের ভাষার ক্ষেত্রে। দেখো এখানে আরও কয়েকটি সুবিধা আছে। ডিজিটাল পদ্ধতিতে ভয়েস এবং ডেটা স্থানান্তরিত হয়, এটা তৃতীয় প্রজন্মের ক্ষেত্রে। গান শোনা, টিভি ও সিনেমা দেখা চাহিদা অনুযায়ী ডাউনলোড করা যায়, যে কোনো সময় ইন্টারনেট ব্রাউজ করা যায়, ইন্টারনেটে গেম খেলা বা গেম ডাউনলোড করা যায়, ভিডিও কনফারেন্স করা যায়, সবসময় ইন্টারনেট সংযোগ দেওয়া থাকে, আলাদা করে ইন্টারনেট সংযোগ দেওয়ার প্রয়োজন হয় না। বিকল্প পদ্ধতিতে বিল প্রদান সংক্রান্ত সেবা প্রদান করা যায়, যেমন পে পার বিট, পে পার সেশন আর ফ্ল্যাট রেট, সিমেট্রিক ব্যান্ডউইথ, এগুলো সব ক্ষেত্রে ব্যবহার হয় তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন। তবে ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে কি? ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে তরল নাইট্রোজেন এবং তরল হাইড্রোজেন, অক্সিজেন কখনোই নয়। তো দেখো ক্রায়োজেনিক এজেন্ট বলতে আসলে কী বোঝায়? সেই সব পদার্থকে বোঝায় বা উপাদানকে বোঝায় যা খুব নিম্ন তাপমাত্রায় কার্যকর বা ব্যবহার করা হয়। এগুলো সাধারণত অত্যন্ত ঠান্ডা গ্যাস বা তরল রূপে থাকে। এসব উপাদানকে ক্রায়োজেনিক প্রযুক্তি বা চমকপ্রদ শীতলীকরণ প্রযুক্তিতে ব্যবহার করা হয়, যেমন লিকুইড হাইড্রোজেন, লিকুইড অক্সিজেন, লিকুইড নাইট্রোজেন। এগুলো মনে রাখবো অবশ্যই। এগুলো ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যবহার করা হয় স্পেস প্রযুক্তি, মেডিকেল ফিল্ড ও শিল্প উৎপাদনের ক্ষেত্রে। আচ্ছা, ডক্টর রাশেদ চৌধুরী রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। ডক্টর রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায়। গবেষণাগারে ব্যবহৃত প্রযুক্তিটি কি? এটা হচ্ছে বায়োমেট্রিক্স অবশ্যই, কারণ বায়োমেট্রিক্সে তোমরা জানো যে আমাদের স্ক্যান করার মাধ্যমে কিন্তু এটা খোলা যায়। আমাদের মোবাইলেও এই সিস্টেমটা আছে, ফেস স্ক্যান, আই স্ক্যান, তারপর তোমার হচ্ছে যেটা বায়োমেট্রিক আমরা আঙুল দিয়ে দিই, ফিঙ্গারপ্রিন্ট যেটাকে বলে, সেগুলো সব আছে। তো এগুলো হচ্ছে তোমার এক প্রকার বায়োমেট্রিক্স। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে মুখের আকৃতি ব্যবহার করে আসলে ফেস স্ক্যান করা হয়। ডক্টর রাশেদ দীর্ঘদিন এই গবেষণা ওই কাজটা আর কি। এই গবেষণাগার ব্যবহৃত প্রযুক্তিটি কি? এখানে প্রযুক্তিটা হচ্ছে এটাও বায়োমেট্রিক্স, আসলে প্রশ্নটা দ্বিতীয়বারে চলে আসছে। তার মাল্টিকাস্ট মোড হতে পারে। মাল্টিকাস্ট মোড কোনগুলো? দুইটা কাস্ট হয় একসাথে, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, সিমপ্লেক্স হবে না। কারণ দেখো মাল্টিকাস্ট মোড অনেকটা ব্রডকাস্ট মোডের মতো হলেও এই মোডে নেটওয়ার্কের একটি প্রেরক হতে ডেটা প্রেরণ করলে তা শুধু অনুমোদিত সদস্যরা গ্রহণ করতে পারে। মাল্টিকাস্ট ট্রান্সমিশন হাফ ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্সে হয়ে থাকে। ভিডিও কনফারেন্সিং, চ্যাটিং, গ্রুপ এসএমএস ইত্যাদি মাল্টিকাস্ট মোডের উদাহরণ। নিচের কোনটি নন মেটালিক কেবল? এটা হচ্ছে ফাইবার অপটিক কেবল হবে অবশ্যই।
তারপর ফাইবার অপটিক কেবল বিশেষভাবে পরিশুদ্ধ কাচের তৈরি অত্যন্ত সূক্ষ্ম তন্তু, যদিও বিশেষায়িত কাজের জন্য প্লাস্টিক বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে তৈরি ফাইবার অপটিক কেবল পাওয়া যায়। তো দেখো আমি যেগুলো তোমাদের পড়াচ্ছি এগুলো যদি তোমরা এই যে পয়েন্টগুলো মনে রাখতে পারো তাহলে আশা করা যায় তোমাদের আসে পরীক্ষায় এই যে 25টা এমসিকিউ নয়, এই বোর্ড থেকে প্রায় 100টা এমসিকিউ তোমাদের ক্লিয়ার হবে মাত্র কয়েক মিনিটে। তারপরে ধরো 16 নম্বর প্রশ্নে যাই, কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত 8টি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত আছে। উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজি হচ্ছে, এখানে নেটওয়ার্ক টপোলজি কি স্টার ক্ষেত্রে আসলে যুক্ত থাকে। দেখো যে টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হাব বা সুইচের সাথে অন্যান্য কম্পিউটার বা পেরিফেরাল সম্পর্কে যুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে তাকে স্টার টপোলজি বলে। স্টারের মতো গঠন করে, এটা স্টার টপোলজি। ঠিক আছে, একটি ডিভাইসের অধীনে যুক্ত থাকছে যেহেতু তার মানে এটা স্টার টপোলজি। কলেজের কম্পিউটার ল্যাবে এই যে উদ্দীপকটায় লেখা আছে 8টি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত থাকে। তো উদ্দীপকে ব্যবহৃত ডিভাইস কি? ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়, এটা ফিল্টারিং করতে পারে, একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে। তো এটা হচ্ছে ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়, আর এটা হচ্ছে একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে, এটা ফিল্টারিং করতে পারে না। বুঝতে পারছো? তারপর দেখো এগুলো মুছে রাখবা। স্টার টপোলজির কয়েকটা সুবিধাগুলো পড়ে রাখো, আশা করা যায় কাজে লাগবে, বিশেষ করে ঘতে পড়লে সেখানেও লিখতে পারবা। অপেক্ষাকৃত দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করা যায়, সংঘর্ষ ঘটার আশঙ্কা কমায়, সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখে যে কোনো সময়ে নতুন নোড যুক্ত করা যায়। কোনো নোড বিচ্ছিন্ন বা অচল হলেও নেটওয়ার্ক সম্পূর্ণ সচল থাকে। সুইচ ব্যবহারের কারণে বাসবার রিং টপোলজির তুলনায় এর ডেটার নিরাপত্তা বেশি। কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলেও ডেটা ট্রান্সমিশনের গতি স্বাভাবিক থাকে। বাংলা বর্ণমালা কোন কোডযুক্ত? ইউনিকোড। বাংলা বর্ণমালার ক্ষেত্রে অবশ্যই ইউনিকোড, এটা মাথায় রাখবা। দেখো বর্তমানে পূর্বের এনকোডিং পদ্ধতি যেমন ASCII এবং EBCDIC কেউ ইউনিকোডের আওতায় আনা হয়েছে। বুঝতে পারছো? এই দুইটাও কিন্তু ইউনিকোড। পৃথিবীর প্রায় সব ভাষা লেখালেখির মাধ্যমগুলোকে ইউনিকোড পদ্ধতিতে সমন্বিত করা হয়েছে। ইউনিকোড কনসোর্টিয়াম নামক একটি সংস্থা 1991 সালে 24টি ভাষা নিয়ে প্রথম সংস্করণ 1.00 চালু করেন। 2020 সালে 154টি ভাষা নিয়ে এই 13তম সংস্করণ চালু হয়। তাহলে কিন্তু 1991 সালে 24 এবং 2020 সালে অর্থাৎ 29 বছর পরে এটা হচ্ছে 154টি দেশে পরিণত হচ্ছে, 130টা বেড়ে গেছে। 29 বছর পরে 130টা বেড়ে গেছে, কোনো বিষয় মনে রাখবা। ভাষা নিয়ে মিল আছে 29-30, ঠিক আছে। ভাষা নিয়ে 13তম সংস্করণ চালু হয়, প্রথমে 1.00 1.0 আর এটা হচ্ছে 13তম ইউনিকোডের। তারপর দেখো আমি একটু দেখাই ইউনিকোডের, হ্যাঁ হয়েছে। তবে ইউনিকোডের 3টি বহুল প্রচলিত ফরম্যাট বা স্ট্যান্ডার্ড রয়েছে, তা হচ্ছে UTF-8, 16 এবং 32, ঠিক আছে। তারপর অন 00 অন 0.0 এই দুই সমতুল্য অক্টাল সংখ্যা কত? তো অক্টাল, তোমরা একটা কথা মনে রাখবা, যে আমি এভাবে মনে রাখি আর কি। তোমরা যে কোনো কিছু মনে করো, এটা তো অক্টাল নির্ণয় করা সহজ, তিনটা করে নিবা। তো 3টা করে যদি নাও, এই যে 100, প্রথমে দেখো 3টা যদি নাও তোমরা, তাহলে কি হয়, এখানে যে 001 এই দশমিকের আগে থেকে, ও আচ্ছা আমি মার্ক নিয়ে নিই, ওয়েট করো। দেখো এই যে 001 3টা করে অক্টালের ক্ষেত্রে, এবং যদি হেক্সাডেসিমেল থাকে তাহলে 4টা করে নিবা। আর এখানে যেহেতু কিছু নাই, এখানে একটা 0 নিয়ে এখানে 3টা করবা। তাহলে এই 001 মানে কি 1, ঠিক আছে। আর এই যে 011 11 মানে 2 মানে 10, 3 মানে 11, তাহলে এখানে 3 এবং দশমিক যাবে। তারপরে এখান থেকে 3টা করে হবে, তো এখানে 0, তারপরে এখানে 0 আছে, আর 2টা 0 নিলাম, এর মানে 0, তাহলে এখানে 1 0, ঠিক আছে। তো এখানে আসলে উত্তরে একটু ভুল দেওয়া আছে, তোমরা এখানে মাথায় রাখবা যে এটা হবে 31.10, ঠিক আছে, 31.10 হবে। ও সরি, 2টা কাউন্ট করে ফেলছি। এখানে 3টা নিবা, এই বরাবর 2টা নিয়েছিলাম, তারপরে এখানে 3টা নিবা, এই যে 0 0। তো এই 10 মানে হচ্ছে 2, ঠিক আছে। এখানে 10 মানে 2, 11 মানে 3, 100 মানে 4, ঠিক আছে। 101 মানে 5 ডেসিমেলে, এবং 110 মানে 6, 111 মানে 7, আর তারপরে তোমাদের 1000 মানে 8, ওকে, এটা মাথায় রাখবা। তারপরে দেখো এখানে লেখা আছে, সম্পূর্ণ পড়ে নিতে পারো চাইলে। তারপরে এটা আমি যে সূত্রটার কথা বলছিলাম, তোমরা যদি ডেসিমেলে বের করতে বলতো যে কোনো কিছু, অর্থাৎ হেক্সাডেসিমেল, তারপর তোমাদের বাইনারি, অক্টাল, এগুলো থেকে যখন তোমরা কোনো সংখ্যাকে ডেসিমেলে পরিণত করবা, তখন মনে রাখবা এটা হচ্ছে ব্যাড মানে খারাপ, আর খারাপ মানে এটা হচ্ছে গুণ করা,
আর দেব মানে ডেসিমেল থেকে কোনো কিছুতে যেতে হলে দেব দেব কী করে, নায়ক হচ্ছে দেব সব ভেঙে চুরে ফেলে শয়তানদের, মানে ভেঙে ভাগ করে ফেলে। তো দেব যদি ভাগ করে ফেলে তাহলে কি হবে, তাহলে তোমার ডি থেকে যেখানে যাও না কেন, অর্থাৎ ডেসিমেল থেকে যেখানে যাও না কেন ওই তিনটা সব কিছুকে তোমার ওর যে বেস সেই বেস দিয়ে ভাগ করবা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে আছে নিচের কোনটি টেক্সট এডিটর। টেক্সট এডিটর হচ্ছে নোটপ্যাড। নোটপ্যাড হচ্ছে টেক্সট এডিটর। এটা মনে রাখবা, টেক্সট এডিটর হলো একটি সফটওয়্যার যা বিভিন্ন ধরনের টেক্সট ডকুমেন্ট লেখার বা সম্পাদনের জন্য ব্যবহৃত হয়। নোটপ্যাড একটি সাধারণ টেক্সট এডিটর যা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে প্রি ইনস্টল থাকে। সঠিক উত্তর হচ্ছে নোটপ্যাড। ওকে, তো ওয়াই এর মান কত? তো এখানে ওয়াই এর মান হচ্ছে a+b। কারণ কি, তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এটা হচ্ছে এখান থেকে আমি মার্ক করে নিই, এখান থেকে তোমাদের গিয়েছে এবং তারপরে যদি দেখো এখানে এ আর এটা যুক্ত হয়েছে। তো আসলে এখানে তোমাদের যে বিষয়টা আছে দেখো, এখানে a+b কীভাবে হয়েছে এটা চিত্র আঁকানো আছে, ভাবা আঁকানো লাগবে না। দেখো a+b নিচেও a+b, তারপর a+b আর a+b এটা চলে গেছে ওই পাশে, তারপর a+b a+b যাই হোক না কেন যেখানে একটাই হয়, এভাবে তোমরা ভাগ করে নেবে। এটা আসলে একটা অনেক বোঝার বিষয়, এটা তোমাদেরকে বুঝতে হবে আগে ক্লাস করে, এটা এগুলো বুঝে নিবা। এগুলো তোমাদের মানে এগুলো তোমাদের যে গেটের বিষয়, এগুলো তোমাদেরকে জানা থাকা লাগবে, ধারণা, তাহলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, তো আমি বোঝালাম না, এটা তোমরা তোমাদের বুঝে নেওয়া উচিত আর কি, আমি মনে করি। ইউটিউবে ক্লাস আছে অনেক, দেখে নিবা এটা, তাহলে ওটা অঙ্কর ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। তারপর দেখো বি, এখানেও আসলে এমন a0 এবং a1 এবং b0। কারণ কি, এখানে a1 কেন, দেখো এখান থেকে গিয়েছে এটা 1, আর যে নিচে বি গিয়েছে এটা হচ্ছে 0, কারণ এখানে নট নাই, তো দুইটা দুই রকম হবে। তারপর এখানে লেখা আছে। আচ্ছা, এখানে তোমরা এগুলো তোমাদের না পড়লে আসলে এভাবে বোঝানো সম্ভব না অল্প সময়ের ভিতরে। তারপর দেখো সর্ববৃহৎ হেডিং ট্যাগ কোনটি, এটা H1 ট্যাগ। H1 ট্যাগ হচ্ছে সবচেয়ে বড়, এবং এই যে H2 তার থেকে ছোট, H3 তার থেকে, মানে যত বড় হবে নিচের সংখ্যাটা তত মনে করে এগুলো ছোট আর কি। সর্ববৃহৎ হচ্ছে H1, এটা মাথায় রাখবা। তারপর দেখো যেখানে লেখা আছে তালিকা তৈরির জন্য কোনটি ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনটি। তো তালিকা যখন আমরা বের করি তখন তোমরা জানো যে অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা OL ব্যবহার করি, অর্ডারের ও এবং লিস্টের L। তারপরে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আনঅর্ডারের ইউ এবং লিস্টের L। তারপর লিস্ট, আমরা অনেক সময় লিস্ট ট্যাগও ব্যবহার করে থাকি, এজন্য এখানে লিস্টও হতে পারে। ঠিক আছে, তারপরে চলো যেখানে লেখা আছে আনঅর্ডার্ড লিস্টের জন্য, তারপর অনঅর্ডার্ড লিস্টের জন্য এবং লিস্ট তৈরির ক্ষেত্রে। এবার লাস্ট আমাদের যে এমসিকিউটা সেটা হচ্ছে FF16 এর পূর্বের সংখ্যা কত। তো FF16 যদি হয় তো তুমি তো ইজি, এখানে তো হেক্সাডেসিমেলে বের করতে বলছে, তো এখানে এফ আর এফ এর আগে কি, এফ এর যেহেতু আগে পূর্বের সংখ্যা তাহলে ই। এখন তোমাদের যেটা আমি বলছিলাম যে মনে করো তোমরা 20 কি 20 হচ্ছে ডেসিমেল সংখ্যায়, এবং এখানে আমরা হেক্সাডেসিমেলে নির্ণয় করব। তো এখানে 16 দিয়ে ভাগ করবা, 16 দিয়ে ভাগ করলে 1 4 এখানে থাকবে, তো এখানে 4 0 এভাবে তোমরা লিখবা আর কি। তো এটা আসলে আমি তোমাদের পরে একটা ক্লাস নেব, ওখানে বুঝিয়ে দেবো। তো আমার এটা প্রথম ক্লাস আইসিটির উপরে একটু সমস্যা হয়েছে, আমার আসলে আমি কোনোদিন ক্লাস নিইনি, তো এজন্য অবশ্যই ভুল ত্রুটি তোমরা সেভাবে দেখবা। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। এখানে অনেক উত্তরগুলো সুন্দরভাবে সাজানো আছে, এজন্য ভাবলাম তোমাদেরকে এগুলো দিয়ে দিই। তো আশা করি সবাই ভালো লাগবে ইনশাল্লাহ। তো সাবস্ক্রাইব করে রাখতে পারো, ধন্যবাদ।